দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের কাছে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৮২তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ, সফলতা, সম্ভাবনার নানা খবর, নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। বিশেষ করে প্রবাসে যে সকল বাংলাদেশিরা আছেন তারা কেমন আছেন, তাদের কী ধরনের সমস্যার মধ্যে আছে, সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানের উপায় কী হতে পারে, একই সাথে বিদেশগামী কর্মীদের জন্য আপডেট তথ্য বার্তা থাকে বিশ্লেষণ এবং পরামর্শ। আর প্রতি পর্বে আমাদের সাথে এই বৈদেশিক কর্মসংস্থান খাত বা প্রবাস খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বিশ্লেষক এবং প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকেন। আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। একজন আছেন আমাদের স্টুডিওতে সুমাইয়া ইসলাম আপা। সুমাইয়া আপাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। বিএনএসকের সুমাইয়া আপা, দীর্ঘদিন তিনি অভিবাসী কর্মীদের নিয়ে, বিশেষ করে নারী কর্মীদের নিয়ে কাজ করছেন। একই সাথে আমাদের প্রবাসী মুখের আজকের পর্বে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, নসরাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অভিবাসন নিয়ে কাজ করেন দীর্ঘ বছর। জালালউদ্দিন শিকদার ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আসলে ডিসেম্বর মাসের 18 তারিখ হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং এই অভিবাসী দিবসে প্রতি বছরই স্বাভাবিক সময়ে অনুষ্ঠানের আয়োজন থাকে রাষ্ট্রীয় পর্যায়ে এবং অভিবাসী কর্মীদের মর্যাদা এবং তাদের সম্মান দেওয়ার জন্যে এই অনুষ্ঠানটি সাধারণত করা হয়ে থাকে। এবছরও নানা রকম কর্মসূচি আছে দেশে বিদেশে এবং এই দিবসে আমরাও যারা গণমাধ্যম কর্মীরা এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন যেগুলো আছে তারাও চেষ্টা করি যে এই খাতের গেল এক বছরের কী অর্জন বা কী সেখানে ব্যর্থতা আছে এবং সেগুলো কাটিয়ে উঠে আগামী বছর কীভাবে যাবে বা সেই পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করে থাকি। সুমাইয়া ইসলাম আপনার কাছে প্রথমে আসলে আপনার অভিবাসী দিবস আমরা দেখলাম গেল এক বছরে, এই একটি বছরে মনে আমরা 3টি সরকার দেখলাম, 3টি সরকার মানে দায়িত্ব পালন করেছে। যেহেতু জানুয়ারি 7 তারিখে নির্বাচন হয়েছে, তার আগ পর্যন্ত ছিল একটি সরকার বা মন্ত্রণালয় একটি টিম, এরপরে আসলো একটা, এখন একটি। একটু বলা চলে যে মন্ত্রণালয় স্বাভাবিক যেই ধারা বা একটু অস্থির অবস্থার মধ্যে দিয়ে গেছে হয়তো সময়টা, কাজের অস্থিরতার মধ্যে দিয়ে। তারপরেও এই বছরটা যদি আপনার কাছে একটু মনে হয় 2024 সাল কেমন যাচ্ছে প্রবাসী কর্মীদের জন্য বা বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য? একটা হচ্ছে যে বৈদেশিক কর্মসংস্থানের যেটা যদি আপনি খেয়াল করেন যে সংখ্যাটা কমেছে, আবার মেয়েদের জন্য বলছি, নারী শ্রমিকের জন্য, পুরুষদের জন্য সংখ্যা বেড়েছে, কিন্তু সেই তুলনায় মাঝখানটাতে মানে এখন রেমিটেন্স ফ্লোটা ভালো, কিন্তু তার আগে রেমিটেন্স ফ্লোটা অনেক কম ছিল। আর আমরা যদি অ্যানালাইসিস করি যত পরিমাণ শ্রমিক গিয়েছে সেই পরিমাণ রেমিটেন্স যদি আসতো তাহলে ক্যালকুলেশন কত হতো। তাতে করে আমাদের অ্যাজ এ প্র্যাকটিশনার মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা যে সেই পরিমাণ রেমিটেন্স হচ্ছে না। আর সেই সঙ্গে একটা হলো যে শ্রমিকরা কেমন আছে, যে পরিমাণ ভিসা গেছে সেই পরিমাণ শ্রমিকরা কি চাকরি পেয়েছে? পায়নি। কেমন করে বলছি? কারণ তারা যে আমাদের সাথে অভিযোগগুলো দেয় সেই অভিযোগের প্রেক্ষিতে বলছি। কল্যাণ বোর্ডের যে অভিযোগের ফোন কলগুলো আছে, আপনি যদি ওখানে অ্যানালাইসিস করেন এবং যদি সত্যিকারে সবাইকে আপনি অ্যাটেন্ড করে থাকেন, আপনি ওইটা অ্যাটেন্ড করলেই বুঝতে পারবেন যে আপনার অভিবাসনের অবস্থা গত এক বছরে কেমন গিয়েছে। প্যারামিটার আপনাকে বলে দিবে। সেই সঙ্গে আপনি যদি দেখেন যে অভিবাসী শ্রমিকের জন্য যেহেতু এই 24-এর মধ্যে 3 সরকারের অধীনে তাদেরকে কাজ করতে হয়েছে, তো আপনি ইমিডিয়েট মালয়েশিয়াতে যে একটা ডিজাস্টার হয়েছে এবং মালয়েশিয়ার ডিজাস্টারে কিন্তু বেনিফিট কারা, যারা কিনা রিক্রুটিং এজেন্সি, পার্লামেন্ট মেম্বার, যারা কিনা আপনার ওই সংসদে বসে ওয়ার্কারদের রক্ত চুষে টাকা বের করেছে। আর এই ফলে যেটা সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে আমাদের শ্রমিকরা, সেই পরিবারগুলো। ইভেন আমাদের কাছে সেই তথ্য নেই যে কত পরিমাণ টাকা দিতে যে বিদেশ যাওয়ার নাম করে কতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে জীবনের মতো, কতগুলো পরিবারকে ধ্বংসের মুখে চলে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যেটি আমরা খুব কম আলোচনা করি, সেটি হলো যে ওইখানে যারা গিয়েছে অর্থাৎ মালয়েশিয়াতে বা গন্তব্য দেশে যাওয়ার পরে যারা জবলেস আছে এদের খবর কিন্তু আমরা সাধারণত নিতে চাই না। মানে কি, এটা টোটালি নাই। ইভেন আপনি যে শ্রমিকগুলো গিয়েছে, এই গত সপ্তাহে আমাদের একটা মিটিংয়ে, রিজনাল মিটিংয়ে আমার জার্নি সুমিতা ছিল, ও বলতেছিল যে তোমাদের ওয়ার্কারদের অন্য দেশের সমস্ত অ্যাম্বাসি সাপোর্টগুলো দে আর ভেরি স্ট্রং। কোনো কারণে কোনো ওয়ার্কার বিপদে পড়লে যখন আমরা লেবার অ্যাটাসে বা ওদের সাথে যোগাযোগ করি ইমিডিয়েট ওরা রেসপন্স করে, কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি রেসপন্স করে না। তো তাহলে পরে আমার অ্যাম্বাসি বলে যে আমার ম্যান পাওয়ার নাই, আমার বাজেট নাই। তাহলে কি এই 2024-এ বাজেট আর ম্যান পাওয়ার ইনক্রিজ হয়েছে?
হয়নি, আপনি ওয়ার্কার গিয়েছে বেশি, আপনি ইদানিংকালে রেমিটেন্স বেশি আসছে, তো এর ফলে কি আপনি সার্ভিস ডেলিভারি মেকানিজমকে স্ট্রেংথেনিং করেছেন? করেননি। তাহলে আমি কি দিয়ে বলবো যে এইটা দেখে আমি বুঝতে পারি যে শ্রমিকরা ভালো আছে? সরি, এর মাঝে আমি আরেকটা কথা বলি। এই জাস্ট আমরা সৌদি ট্রেড ইউনিয়নের সঙ্গে আমরা বসছিলাম, সেখানে আমরা দেখলাম যে আমাদের ওয়ার্কারদের যে পরিমাণ জেলে নিয়েছে এই জুলাই বিপ্লবের সময়, এবং বাংলা ভিশনই একমাত্র চ্যানেল যেখানে কিনা আমি একদম টেলিভিশন এবং আপনারা ওয়ার্কারদের সামনে যেটা আয়োজন করেছিলেন যে স্টপ রেমিটেন্স, এই যে একটা মুভমেন্ট আন্দোলন হলো, তারপরে যে ওয়ার্কারদের উপরে নির্যাতন হলো, জেলখানায় নিয়েছে, এই ডেটাই তো ওই ডেস্টিনেশন কান্ট্রির সরকার আমাদের সঙ্গে শেয়ার করছে না। আবার আমাদের এমবাসিগুলো তো সেই জায়গা থেকে খুব একটা কিছু করছে, তারা চেষ্টা করেছে। আমি করেছে। এমবাসির খবর নিয়েছি, কাতার, সৌদি এমবাসি চেষ্টা করেছে ডাটাগুলো নেওয়ার জন্য, কারণ বর্তমান সরকার খুবই চাচ্ছিল যে তাদেরকে সাপোর্ট করার জন্য। তো দুবাই থেকে কিছু রিপ্যাট্রিয়েট করতে পেরেছে, কিন্তু আর 2 জায়গাতে হচ্ছে কি টোটালি কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। তার মানে কি, আপনার শ্রমিক দরকার, আপনি যে দেশ থেকে শ্রমিক নেন, শ্রমিক আন্দোলন করেছে তার দেশের জন্য, ওই রাষ্ট্রের জন্য না। তো আপনি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ স্পিচ, তাহলে কী করে আপনি এনশিওর করছেন? আপনার রাষ্ট্রের, আমি জানি আপনার ওখানে আন্দোলন করা নিষেধ, তো আমার যখন দেশে ক্রাইসিস ক্রিয়েট করেছে তখন আমার শ্রমিকরা আন্দোলন করেছে, সেখানে তো আপনি ওই সময়ের সঙ্গে অন্য সময়কে মিলাবেন না। ফাইন, আপনি যদি মিলিয়েছেন তাহলে তো অন্তত ডাটাটা শেয়ার করবেন এই রাষ্ট্রের সঙ্গে। মানে ওই দেশের আইনে সেটা অপরাধ, অবশ্যই জঘন্য অপরাধ সেটি, যেটি আমাদের যারা দর্শক আছেন, প্রবাসী যারা আছেন, এটি খেয়াল রাখবেন। আমরা হয়তো এই বন্দী বা আটক কর্মীদের ব্যাপারে কথা বলছি তাদের পক্ষে, কিন্তু যদি বাস্তবতা বাংলাদেশে এমন হতো, পরিবর্তন না হতো, তাহলে হয়তো এই যারা জেলে গিয়েছেন তাদের অবস্থা আরো হয়তো খারাপ হতো, বা আরো বেশি তাদের শাস্তির মুখোমুখি হতে হতো। পরিবর্তন হয়েছে বলে তো আমরা তাদের কথা বলছি, কিন্তু তাদের ফলে পরিবর্তন হয়েছে। এই প্রবাসী শ্রমিকরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করেছে, না থাকলে তো সেটি দুর্ভাগ্যজনক। আমরা আসবো এই বিষয়ে। জি, আমরা ডক্টর জালালউদ্দিন শিকদার, আপনার কাছে একটু আসতে চাই একই বিষয়ে। 2024 সাল চলে যাচ্ছে, অভিবাসী দিবসের জমকালো আয়োজন আছে, এর মধ্যে নানা ঘটনা প্রবাহ আপাও বলছিলেন। একটু যদি আপনার পর্যবেক্ষণ একটু শুনি, আপনি কেমন বলবেন যে 24 কি 23-এর চেয়ে ভালো, নাকি 23-এর চেয়ে খারাপ, নাকি একই রকম? আসলে আমরা 2023-এ এরকম একটা প্রোগ্রামে, আপনাদেরই বোধহয় প্রোগ্রাম, আমরা সরকারের উদ্দেশ্যে কয়েকটা জিনিস চেয়েছিলাম, 4টা মোটা দাগে। আমরা এখন নিজের একটা আলোচনা করি 4টা অর্জিত হয়েছে কিনা। প্রথমটা হচ্ছে যে মাইগ্রেশনটাকে আমরা সেভ করার এবং সিন্ডিকেটটাকে ভাঙা। এখন আপনি চিন্তা করেন যে এটা আমাদের হয়েছে কিনা। হ্যাঁ, দ্বিতীয় আমাদের প্রমিস ছিল গত বছর, আমরা স্কিল ওয়ার্কার পাঠাবো, মানে আমাদের ওয়ার্কার গুলোকে স্কিল করে আমরা বিদেশে পাঠাবো, অধিক রেমিটেন্স আনবো। এটা অর্জন হয়েছে কিনা। তৃতীয়ত হচ্ছে যেসব মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যাচ্ছে তাদের রাইটস, যে দেশে যাচ্ছে সেই রাইটস গুলোকে আমরা এনশিওর করতে পারছি কিনা, তাই না? চতুর্থ যে প্রমিস আমাদের ছিল যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ফেরত আসতেছে তাদের জন্য এবং তাদের পরিবারদের জন্য যথাযথ সম্মান এবং বেটার ইন্টিগ্রেশনের ব্যবস্থা আমরা করতে পারছি কিনা। এই 4টাকে এখন আমরা যেটা গত বছর প্রমিস করেছিলাম সবাই মিলে, আপনারা, আমরা, সরকারের পক্ষ থেকে, এইটা কি 2024-এ কি এটা অর্জন হয়েছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ আমরা যদি মাইগ্রেশনের ট্রেন্ডটাকে যদি দেখি, হ্যাঁ, এই বছরও প্রায় 10 লাখের লোক যাবে বিদেশে, 10 থেকে 11 লাখ যাবে, সংখ্যাটা প্রায় যেভাবে করে যাচ্ছে। কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল মার্কেট যেটা সৌদি আরব, এটা কিন্তু গত বছর থেকে সিরিয়াস কিন্তু ড্রপ করেছে। আবার একটা খুশির সংবাদ হলো যে এই বছর প্রায় আমরা আশা করছি প্রায় 25 থেকে 26 বিলিয়ন ডলার এই ডিসেম্বরের ভিতরে আমরা পাবো, যেটা গত বছরে ছিল 20 থেকে 21 বিলিয়ন ডলার। তার মানে অতিরিক্ত আমরা 2-3 বিলিয়ন ডলার কিন্তু এই বছর বেশি পাচ্ছি। এটা কি জানাবে একেবারে আমাদের এই বৈদেশিক কর্মসংস্থান খাতের মানে একটি অবদান, বিশেষ করে, নাকি আমাদের প্রবাসীদের একটু বাড়তি মনোযোগ এই সরকারের প্রতি? এইটা দেখেন, রেমিটেন্সের 2টা অপশন খুব কাজ করে। এটা অনেক আলোচনা আমরাও করতে পারি না আগে সরকারের আমলে, আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি। একটা হচ্ছে ট্রাস্ট, মানে আমি যে টাকাটা পাঠাবো সেটা টাকাটা আমার দেশে ঠিকমতো ব্যবহার হবে কিনা। হ্যাঁ, এখন প্রবাসীরা কিন্তু আমার আপনার থেকে অনেক দেশপ্রেমিক, যারা আমরা বাংলাদেশি যারা আছে তাদের থেকে তাদের দেশপ্রেম অনেক হাই থাকে। বিদেশে থাকলেও এমন, আপনিও যান বিদেশে, দেখবেন যে অনেক বেশি আমাদের চেয়ে তারা যখন প্রতিদিন যখন অনলাইনে পত্রিকাগুলো যখন দেখে দেশের থেকে টাকা পাচার হচ্ছে, তখন তাদের ভিতরে একটা সাইকোলজিক্যালি একটা নেগেটিভ
কাজ করে যে আমার টাকাটা আমি পাঠায় কি লাভ, এগুলো সব তো চুরি করে ফেলবে। তো এইবার যার কারণে আমরা জুলাইয়ের পরবর্তীতে আমরা খুব হাই প্রায় 2.2, মানে যেটা আপনার এভারেজে আমরা হিসাব করে দেখলাম প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত প্রতি মাসে আসছে অগাস্ট থেকে, যেটা আগে ক্যালকুলেশন ছিল না। ক্যালকুলেশন ছিল 1.5 থেকে 1.9। আপনি যদি হিসাব করেন গত 4 মাস তাহলে 2.2 থেকে 2.4 গিয়ে উঠতেছে আপনার ইয়েটা। তার মানে অতিরিক্ত 700 থেকে আমরা প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত কিন্তু আমরা পাচ্ছি। এটা মূল কারণ হচ্ছে ট্রাস্টের একটা জায়গা, আর দ্বিতীয়ত হচ্ছে যারা টাকা পাচার করতো, হুন্ডি করতো, মানে এখান থেকে তারা তো হুন্ডিওয়ালার কাছ থেকেই তো টাকাগুলো নিত, তাহলে হুন্ডি তারা ধারে কাছে নাই, তাদের অ্যাকাউন্ট বন্ধ, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যার কারণে হুন্ডিওয়ালারা যারা হুন্ডি করতো তাদের যে একটা ডিমান্ড ছিল যাদের কাছে টাকাটা সেল করবে মানে ডলারগুলো, এটাও কমে গেছে, যার কারণে এটাও আপনার রেমিটেন্স বাড়ার ক্ষেত্রে মূলত দেয়। কিন্তু প্রশ্ন এখন আমাদের থেকে যাচ্ছে যে আমাদের যে সৌদি আরবে অনেক বেশি লোক যে যাচ্ছে মিডল ইস্টে, আমাদের কিন্তু হিসাবে, আমি আপনাকে আগেও বলেছি, আমাদের হিসাবে যে পরিমাণ লোক গিয়েছে কমসে কম আমরা প্রায় $40 বিলিয়ন বছরে পাবার কথা, এখনো আমাদের হাতের কাছে প্রায় $12 থেকে $13 বিলিয়ন মিসিং। মানে এটা আপনি যদি অ্যাকর্ডিং, তার মানে এটা বোঝা যাচ্ছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার যত যাচ্ছে আসলে কাজটা কিন্তু ততভাবে তারা পাচ্ছে না। এই জায়গাটাই এই যে বিষয়টি আসলে আমরাও যেটা আপনি শুরু দিকে বলছিলেন, গত বছর মানে এই অভিবাসী দিবস নিয়ে আলোচনাতে আমরা কি কথা বলেছি এবং আপাও বিভিন্ন সময় কথা বলেছি, আমরা আসলে সবসময় তো দক্ষ কর্মী আর হচ্ছে যে অভিবাসন ব্যয় এইটা নিয়ে আমরা আলোচনা করি বেশি সবসময়, কিন্তু এই যে কর্মীরা যাওয়ার পরে যে কর্মপরিবেশ এবং বিশেষ করে তারা যে বেকার থাকছে, কাজ পাচ্ছে না, মাঝখান থেকে ভিসা ট্রেডিং আর হচ্ছে আমাদের রিক্রুটিং এজেন্সি অসাধু যারা, তারা তো টাকার মালিক হয়ে যাচ্ছে, যেই কথাটা আপনি বলছিলেন হুন্ডি বা এই যে টাকা পাচারের একটা বড় খাতও তো এই জায়গাটায়। এইটা নিয়ে আসলে আপনি একটু যদি বলেন যে আসলে আমরা তো কথা বলছি এবং কত বছর আর এরকম বলতেই থাকবো? না, এইটা একটা হচ্ছে যে আমরা আসলে খুব ভালোভাবে কোন দেশে আমাদের শ্রমিক দরকার এটা ভালোভাবে আমরা স্টাডি করি না। হ্যাঁ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা করেছেন যে বিভিন্ন ধরে আমরা সেই রিপোর্ট পড়েছি, এই রিপোর্টগুলো হচ্ছে মানে গা ছাড়া এক ধরনের রিপোর্ট, কিতাবে আছে গোয়ালে নাই এরকম কিছু আর কি না, মানে এরকম হচ্ছে যে বিদেশে একটা ট্যুর দিলাম, কয়েকজনের সাথে আলাপ করলাম। যেন আমি আপনাকে বলি কি পরিমাণ আমাদের মার্কেট আছে, আমরা রিসেন্টলি একটা কাজ করছি, আমাদের হিউজ এখন মার্কেট আছে, কিন্তু খুব ভালো ডিমান্ড আপনার রাশিয়া, সেন্ট্রাল এশিয়ার দেশগুলো, মানে সেন্ট্রাল এশিয়া অনেক কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এবং আমরা হিসাব করে দেখলাম এটা সৌদি মিডল ইস্টের থেকেও অনেক বড় মার্কেট। যেমন মনে করেন আপনার রাশিয়াতে আপনার যুদ্ধের পরবর্তী যে তাদের যুদ্ধের কারণে তাদের যে এমনি বার্থ রেট কমে যাওয়া, তারপর হচ্ছে যুদ্ধের কারণে তাদের অনেক লোক মারা যাওয়া, অনেক ফ্রাস্ট্রেশন একটা জেনারেশন তৈরি হয়েছে, এবং তারা অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছে, যেটা সোভিয়েত ইউনিয়নের আমলে যেসব বিল্ডিং গুলো ছিল 4-5 তলা, এখন এগুলো তারা হাই রাইজ বিল্ডিং করছে। এখন এইখানে কিন্তু একটা হিউজ ওয়ার্কারের তার ডিমান্ড পড়েছে, এবং একই ভাষা কিন্তু সেন্ট্রাল এশিয়াতেও ওদের এখানে তেল গ্যাস আবিষ্কার হওয়ার কারণে তারা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিচ্ছে। এখন এই দেশগুলোতে যদি কাজ পেতে যায়, আমার প্রধান সত্য হবে হচ্ছে রুশ ভাষা, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের যে একটা মাইন্ডসেট তৈরি হয়ে রয়েছে যে আমরা মিডল ইস্টে অথবা মালয়েশিয়া এই চক্কর থেকে আমরা বেরোতে পারতেছি না, একটা যে প্রপার ওয়েতে যে আমরা যে এইসব দেশগুলোর সাথে কন্ট্যাক্ট করে লোক পাঠাবো, একটা মার্কেটে যে অপরচুনিটি আছে এইটা আমরা নাই। যেই দুটি দেশের কথা বললেন বা ট্রেডিশনাল যেই মার্কেটগুলো, আটটা দেশের কথা, মানে ট্রেডিশনাল মার্কেটগুলো তো আসলে যারা ব্যবসা করেন তাদের তো সুবিধা, এখানে অদক্ষ কর্মী পাঠালে তার কাছ থেকে 5 লাখ 6 লাখ টাকা নেওয়া যায়, কিন্তু যে ভাষা শিখবে দক্ষ হয়ে যাবে সে তো আপনার কথা মতো এত টাকা দিবে না, ব্যবসা হবে না তারা, যে কারণে জি না এখন এগুলো হচ্ছে আমাদের চিন্তার ব্যাপার জায়গা হয়ে দাঁড়িয়েছে যে আমরা যখন ইংলিশ ভাষাটাকে এখন সবাই বুঝতেছে যে ইংলিশ ভাষাটা কেন, আপনার অলরেডি পলিটিক্যাল লিডার্স গুলো বলা শুরু করছে যে আমাদের স্কুল কলেজে ইংলিশ বাধ্যতামূলক করা উচিত, যাতে ইংলিশে ভালো হয়, একই সাথে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। কাজে আমাদের এই যে এটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে শেখা, যেটা আপনার ইউরোপে আছে, তাহলে কিন্তু আমরা মোটামুটি ইউরোপের অনেক মার্কেট কিন্তু ধরতে পারবো। এবং আমাদের যে খুব যে টেকনিক্যাল স্কিল হইতে হবে, হ্যাঁ থাকলে এটা আমাদের অসম্ভব ভালো, কিন্তু ভাষাটাও কিন্তু একটা স্কিল। অবশ্যই ভাষা জানা ছাড়া তো, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতাম যারা হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে থাকতেন, বিশেষ করে সচিব যারা থাকতেন, বিদায়ের আগের যে অনুষ্ঠান, সেখানে এই কথাটি আমরা ওনাদের মুখে শুনি যে দক্ষ কর্মী এবং ভাষা জানা ছাড়া কোনো কর্মী পাঠানো যাবে না। আমরা একটা আপনার কাছে মনে আছে ডক্টর নমিতা হালদার বলি বা সেলিম রেজা সাহেবের পরে যারা সালিম সাহেব ছিলেন, যারা সবারই কিন্তু এই কথাগুলো আমরা শুনতাম। বিদায়ের আগে ওনারা মানে অর্থাৎ 4 বছর 3 বছর 5 বছর দায়িত্ব পালন করার পরে ওনাদের একটা পর্যবেক্ষণ বা একটা উপলব্ধি হয়, পরের জন্য সে আবার ক্লাস 1 থেকে শুরু করেন, তিনি হয়তো শেষ পর্যন্ত আর ওই বক্তব্য দিয়েও যেতে পারেন না। এটা কি হবে তাহলে, মানে এভাবেই কি মানে ধর চলবে? আর না, যেটা হয়েছে যে আমি জালাল ভাইয়ের সঙ্গে একমত যে অ্যানালাইসিসটা করেছে,
একটা হচ্ছে যে একজন শুরু করে দিয়ে পরে শেষ করে দেওয়ার পরে আবার নতুন করে শুরু করে, এটা তো ট্র্যাডিশন চলতেছে। এর ফলে তো আমাদের উন্নয়নের যে জায়গাটা, উন্নয়ন এবং অধিকার রক্ষার একসঙ্গে করে মার্চ করে না। আর এই জায়গায় একটু যুক্ত করি, আমরা নর্মালি যে আমি দেখি যে সরকার বলে যে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন বাড়ে, এটা বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে মন্ত্রণালয়গুলো তো যখন সেট আপ চেঞ্জ হয়, এই প্রবাসী কল্যাণে আমরা দেখেছি নতুন সচিব আসলে তখন উনি নতুন করে আবার শুরু করেন, আগের ফাইল টাইল থাকে কিনা জানি না, এরকম সাধারণত একেবারে নতুন করে শুরু করতে উনি শেষ হয়ে যায়। এবং না, এটা তো মানে নর্মালি করে। ইভেন আপনি ধারাবাহিকভাবে সরকার থাকলেও ধারাবাহিকভাবে শোষণ এবং নির্যাতন চলে, যেটা কিনা আমরা দেখেছি। শোষণ নির্যাতনের ধারাবাহিকতা হয়, এটা একটু চমৎকার। আপনি মন্ত্রীরা মাইগ্রেশন নিয়ে ব্যবসা করলো, মন্ত্রীরা হচ্ছে গিয়ে আপনার এমপিরা এজেন্সি খুলে বসলো, ক্ষমতাসীন নেতারা এবং হচ্ছে গিয়ে নামে বেনামে তারা পরিবারের নামে রিক্রুটিং এজেন্সি করা শুরু করলো। এবং কিভাবে করে এক্সপ্লয়েট করলো, যে আপনি স্কিলের কথা যে বলছেন, স্কিল ওয়ার্কারের রিকগনিশন তো একটা বড় ব্যাপার। এবং যেটা হচ্ছে যে আপনি ভবন তো আছে, আমাদের বড় বড় টিটিসির ভবনগুলো তো আছে অনেকগুলো, এবং আপনি গত যে বছরগুলোতে আপনি যদি দেখেন ইনফ্রাস্ট্রাকচারে যে খরচ করেছে সরকার, সেখানে কিন্তু হিউজ টাকা খরচ হয়েছে। তাহলে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী ট্রেনিং যেগুলো হবে, বা এখন যে প্রজেক্টগুলো দেখছি আমরা, সেই প্রজেক্টগুলোতেও ট্রেনিং স্কিল ম্যান পাওয়ার তৈরি করবে। কিন্তু স্কিল ম্যান পাওয়ার আপনি তৈরি করলেন একটা ট্রেডে, কিন্তু আপনার ডিমান্ড আরেকটা ট্রেডে। আপনি এই ম্যান পাওয়ার, এই ইনফ্রাস্ট্রাকচার, এই যে খরচ করে বসে আছেন, এটা কোথায় যে ফিট করবেন? এই জন্য নিয়ম হচ্ছে যে আমরা বলি যে এমপ্লয়ারের যে ধরনের ডিমান্ড, আপনি সাউথ কোরিয়ার ক্ষেত্রে যেটা দেখেন, দক্ষিণ কোরিয়া যে ওয়ার্কার নেয়, তার ডিমান্ডটা অনুযায়ী সে ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করে, সে মানুষ তৈরি করে, দেন সে নিয়ে যায় মানুষকে। তো আপনি অযথা একটা ইনফ্রাস্ট্রাকচার করে, ওই জন্য তো ওইটা হচ্ছে যে যেখানে আমাদের হয়তো মধ্যস্বত্বভোগী বা আমাদের ব্যবসায়ীরা থাকেন, সেইখানে তো আসলে তারা ওই যে দক্ষ কর্মী নিতে চাইবে না। সাউথ কোরিয়ায় তো যাচ্ছে আমাদের বয়সেলের মাধ্যমে বেশিরভাগ যাচ্ছে, সেখানে যে কারণে তারা একটু স্বচ্ছতা নিশ্চিত করেই নেয়। হ্যাঁ, তা তো বটেই, ওখানে তো অবশ্যই বটে। কিন্তু সেইমভাবে হচ্ছে গিয়ে আপনার মন্ত্রণালয়কে সেই দায়িত্বটা নিতে হবে যে কতখানি ট্রান্সপারেন্ট ওয়েতে আমি এটার গভর্নেন্সকে ঠিক করতে পারবো। অভিবাসনের গভর্নেন্সের অবস্থা ভয়াবহ রকমের খারাপ, টাকা পেলে, টাকার গন্ধ হলে পরেই তখন সে। আমি তো আপনার মুখে এই যে এখন যে এই কথাগুলো আমরা বলছি, আলোচনা করছি, আপনার মুখে তো আমি মনে হয় যে 1 দশক ধরে এই প্রস্তাবনা শুনে আসছি, জালাল ভাইরাও এরকম বলে আসছেন, শুনে আসছি আমরা। কিছু কাজ হয়েছে, একটা হচ্ছে যেমন জালাল ভাই বললেন যে রিইন্টিগ্রেশনের জন্য, এটা আগে চিন্তাই করে নাই। মানে ফিরে আসার পরে সে তার কি হবে, সামাজিক, তার কাউন্সেলিং এর জায়গাগুলো, এগুলো কিছু কিছু কাজ হচ্ছে, একেবারে হচ্ছে না তা কিন্তু নয়। না, কিন্তু ফিরে আসার জন্য ওই একসময় যেমন বলতেন যে নারী কর্মী পাঠিয়ে আবার সেফ হোম বানিয়ে রাখতেছি আমি, হ্যাঁ, একই রকম হচ্ছে। আমি কর্মী যাচ্ছে, তাদেরকে দক্ষ করছি না, সুরক্ষা নিশ্চিত করছি না, ফেরত আসার পরে তাদের তথ্য সংগ্রহ করছি বা তাদেরকে পুনর্বাসন চিন্তা করছি, তাহলে তো অনেক সময় তো না। আমরা কিন্তু পুনর্বাসন বলতে শুধুমাত্র তার সেফ হোমে নিয়ে এসে ফিরে আসাটা বলছি না, ওইটা না, আমি বলছি ওভারঅল যেটা আমাদের ফিরে আসা কর্মী রিইন্টিগ্রেশন প্রোগ্রাম যেটা চলছে আমাদের, রেস প্রজেক্ট যেটা, আপনারাও সেখানে কাজ করছেন। কিন্তু না, রেস প্রজেক্টে শুধুমাত্র রিইন্টিগ্রেশন না, রিইন্টিগ্রেশনের জন্য অনেক বেশি আলাদা করে কাজ করা হচ্ছে। তার বাইরে হচ্ছে গিয়ে বড় কথা যে এটা সরকার নোটে নিয়েছে, তার জন্য আলাদা করে পলিসি করেছে। দেশে ফেরত আসা বা কেউ ক্ষতিগ্রস্ত ফেরত আসা, তাকে আপনি দেখছেন না, কিন্তু যাওয়ার আগে কি আমরা তাদেরকে আরেকটু ওইখানে কর্মপরিবেশ নিরাপদ করার জন্য, যেমন আপনি প্রথম এটি বলেছিলেন যে সৌদি আরবের একজন মন্ত্রী কাতার একটি অনুষ্ঠান আপনাকে বলেছিল করোনার পরে তাদের দেশে কোম্পানি উন্মুক্ত করা, মানে ওপেন করার জন্য খুব সহজ নিয়ম কানুন সহজ করে দিয়েছে যাতে তারা ইনকামটা করতে পারে। কিন্তু আমার কর্মী গিয়ে সেখানে কাজ পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে। জি, আমরা আসবো আবারও আলোচনা, আমরা একটু প্রতিবেদন দেখব। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়, সেখানে সেই দেশের নাগরিকরা যেমনি স্বস্তি আছেন, একই সাথে বাংলাদেশিরাও সেখানে এই মুহূর্তে স্বস্তির মধ্যে রয়েছেন। হামলার যে আশঙ্কাগুলো ছিল প্রতি রাতে প্রতি মুহূর্তে, সেই আশঙ্কা থেকে তারা এখন কিছুটা মুক্ত আছেন। প্রায় লক্ষাধিক বাংলাদেশি সেখানে কাজ করছেন, এই বিষয়ে বাংলাদেশিরা সেখানে আছেন। এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখব। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশিদের মাঝে। ইসরায়েলি হামলার আতঙ্ক থেকে নিস্তার পেয়েছে দেশটিতে বসবাসরত 1 লাখ বাংলাদেশি। কিন্তু এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সে বিষয়ে সন্দিহান বাংলাদেশিরা। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের সময় কেটেছে এক বিভীষিকাময় পরিস্থিতিতে। আতঙ্ক আর ভয়ে কর্মহীন বাংলাদেশিদের রাত কেটেছে আশ্রয় কেন্দ্রে বা খোলা আকাশের নিচে। জীবন বাঁচাতে অনেকেই বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ফিরছেন নিজ দেশে।
আবার অনেকেই জীবন বাজি রেখে থাকতে চাইছেন যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে। ইসরায়েলের সাথে 2 মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ শেষে অবশেষে 27 নভেম্বর কার্যকর হয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতিতে অনেকটা খুশি বাংলাদেশিরা। লেবাননে বর্তমানে যুদ্ধবিরতি হওয়াতে আমরা প্রবাসীরা খুবই আনন্দিত। যুদ্ধবিরতি হওয়ার পরে লোকজন অনেক কামে কাজে লাগছে, লোকজন ঠিকভাবে আমরা দোকানে আসতেছে, বেচা কিনা করতেছি, ইনশাল্লাহ অনেক ভালো আছি। 2 মাসের যুদ্ধবিরতি পেয়ে আমরা অনেক খুশি আনন্দ। অনেকে আতঙ্ক আর ভয় কাটিয়ে ফিরছে পূর্বের কর্মস্থলে। তবে এখনো থেমে নেই ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতির পরেও দক্ষিণ সীমান্তে হচ্ছে এসব হামলা ও আকাশ সীমানায় চলছে ইসরায়েলি ড্রোন নজরদারি। এতে নতুন করে যুদ্ধ বাধার আশঙ্কা বাংলাদেশিদের। যুদ্ধবিরতি কার্যকর বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় লেবানিজ সহ বাংলাদেশিরা। আমার মনে হয় না যে যুদ্ধ স্থগিত হবে, কেননা এখনো বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। বর্তমানে গতকালকেও দেখছি এই লেবাননের বৈরুতের উপরে ড্রোন চলাচল করেছে, সেজন্য অনেকে সন্দেহ করতেছে যে যুদ্ধ কার্যকারিতা সঠিক হবে কিনা। স্থায়ী যুদ্ধ বন্ধে বিশ্বের আন্তর্জাতিক সম্প্রদায় জোরালো পদক্ষেপ নেবে এমনটা আশা করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। প্রতিবেদন দেখছিলাম আমরা, প্রবাসী মুখের এই পর্যায়ে নিচ্ছি বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্বে। আন্তর্জাতিক অভিবাসী দিবস নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। স্টুডিওতে আছেন বিএনএসকের সুমাইয়া ইসলাম এবং অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর জালালউদ্দিন শিকদার। ডক্টর জালালউদ্দিন শিকদার ভাই, আপনার কাছে একটু যদি আবার আসি, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে টিটিসি যেগুলো আমাদের আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সুদৃশ্য ভবন এবং একেবারে খুবই মনোরম পরিবেশে অনেক বিশাল জায়গা নিয়ে করা হয়েছে, কিন্তু সেগুলোতে আমরা দেখেছি যে লোকবল যেইভাবে নিয়োগ দেওয়ার কথা, যেই প্রক্রিয়াতে বা যেগুলো কার্যকর বা চালু হওয়ার কথা, সেটি হয়নি। এবং আগে আমরা দেখেছি যে বলা হয়েছিল যে প্রকল্পের মধ্যেই আসলে আমলাতান্ত্রিক কিছু জটিলতা ছিল, যে কারণে ভবন হয়েছে কিন্তু লোকবল নিয়োগ দেওয়া হয়নি, অন্য জায়গা থেকে নিয়ে বরঞ্চ অন্যগুলো দুর্বল করা হয়েছে। একটু আপনার পর্যবেক্ষণ যদি শুনি, কারণ 1 বছর আগে আমরা আপনি সহ আপা সহ এরকম আলোচনা করছিলাম। কিন্তু না, আসলে আপনার এই অ্যানসারটা দেওয়ার আগে আমি একটু আপনার যে আগে যে আলোচনা আছে সেই জায়গায় একটু আমার মনে হয় টেনে আনা উচিত। তারপরে যেটা এটার সাথে যুক্ত, সেটা হচ্ছে যে আপনার মানে যে আপনি বললেন না যে নতুন গভর্নমেন্ট আসলে তখন হয়তো একটা বড় স্টেপ নিবে হ্যান ত্যান। আপা বলছিলেন যে আবার নতুন আরেক ধরনের সিন্ডিকেট আমরা অলরেডি দেখছি, যে যাদেরকে এখন আবার টিভিতে দেখা যাচ্ছে, বাইরের নতুন নতুন সদস্যদেরকে দেখা যাচ্ছে যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড। বুঝা যাচ্ছে যেখানে আবার নতুন করে আরেকটা গ্রুপ তৈরি হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, কোনো স্থান শূন্য থাকে না, পূরণ হয়ে শূন্য থাকে না। কিন্তু আমাদের যেই জায়গায় মাইন্ডসেট খারাপ দিয়ে ভরে, হ্যাঁ, আমাদের আপনাদের একটা মাইন্ডসেট আমাদের পরিবর্তন করা দরকার। মাইন্ডসেটটা হচ্ছে যে সরকার আসলে, নতুন সরকার আসলে যে সবকিছু হবে, অথবা আমলারা যদি ভাবে যখন নতুন সরকার আসলে তখন কাজ করা যাবে, এর থেকে বের হয়ে আসা উচিত আমাদের। কারণ আপনি ওটা জানেন না যে বেলজিয়ামে আপনার গত 3 বছর যাবত কোনো সরকার নেই, কিন্তু দেশটা কিন্তু সুন্দর চলতেছে। এবং আমার বেলজিয়ামের প্রচুর ফ্রেন্ডের সাথে আলোচনা হয়, একসাথে কাজও করি। তারা বলে যে জালাল, এখন আমাদের নাগরিকরা আলাপ করতেছে আদৌ আমাদের কোনো সরকার দরকার আছে কিনা। কারণ আমাদের সংবিধানে, আমাদের কোড অফ কন্ডাক্টে, আমাদের সার্ভিস রুলসে সবকিছু বলা আছে। এবং জালাল ভাই, যদি বেশি দূর না, মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলেন, এরপর আমরা দেখেছি 1 বছরের মধ্যে 2-3টা সরকার পরিবর্তন, কিন্তু তাদের দপ্তরগুলো কিন্তু কাজ করেছে। মাহাথির পদত্যাগের বলে গিয়েছেন। জি, এখন আমাদের এই যে একটা মাইন্ডসেট, কলোনিয়াল মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে সরকার আসলে কাজ করব, তারপর আমার না, এটা আমার আপনাদের সবারই চেঞ্জ হওয়া উচিত, বলা উচিত যে না, আপনার যেই সরকারে আসো, আপনার তো আমাদের বলা আছে তো সংবিধানে কি করতে হবে, আমাদের বলা আছে সংবিধানে কি করতে হবে। এটা বলার কারণ হচ্ছে পরিবর্তনের আশা যেমনি আমরা করি, কিন্তু এই 4 মাসে যদি আমরা হিসাব করি, যদি আমরা এই একটি মন্ত্রণালয়ের কথাই বলি, সেখানকার কাজের যেই গতি বা সমন্বয়ের বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন, কিন্তু সেটা তো উল্টোটা হয়, মানে গতি না বেড়ে উল্টোটা হয়ে যায়। না, যে কাজগুলো বর্তমানে করেছে সেটা একটা অবশ্যই একটা ভালো দিক। একটা হচ্ছে যে আমার এখানে মেইন স্টেক হোল্ডারটাকে, আমার মেইন স্টেক হচ্ছে মাইগ্রেন্টস, তাই না, যারা প্রবাসী, তাহলে তাদেরকে আপনার ভালোবাসায় আস্থায় আনতে হবে। এবং এই কাজটাই সরকার, যেটা প্রবাসী মন্ত্রণালয় যে উপদেষ্টা আছেন, যেটা কাজ করেছেন, যেটা মানে যে তাদেরকে এয়ারপোর্টে সার্ভিস দেওয়া, তাদের জন্য কিছু ফিল করা, যেন মাইগ্রেন্ট ওয়ার্কাররা ভাবে যে ভাবতেছে না, ভাবে না। জালাল ভাইও যেহেতু এটিতে সন্তুষ্ট, নিশ্চিত আমাদের কর্মীদের
সাথে আপনার যেমনি অনুভূতি ভাগাভাগি হয়ে গেল, আবার আমাদের উপদেষ্টা বা আমাদের সরকারও ওনারাও কিন্তু বুঝেছেন যে কর্মীদের ভাবনাটার পরিবর্তন আসলে দরকার এবং সেটিতে ওনারা সফল ভাবনাতে। কিন্তু বাস্তবে যেই কর্মী হয়তো বিদেশে গিয়ে কাজই পাচ্ছে না, সে যখন এয়ারপোর্টে খালি হাতে এক কাপড়ে চলে আসবে, তখন সে ওই লাউঞ্জে বসবে কিভাবে? না ওইটা তো সেই সংখ্যা কিন্তু কম না, সেই সংখ্যা কিন্তু কম না। সৌদি আরবে আমরা দেখেছি 1 বছরের হিসাবেই 6 মাসের মধ্যে 49%, আপনাদেরই গবেষণা, বিভিন্ন সংস্থার গবেষণায় আমরা দেখেছি 49% কর্মী ফেরত চলে আসে 6 মাসের মধ্যে কাজ না পেয়ে। এই জায়গার জন্য যে ধরনের শক্ত ভূমিকা থাকা দরকার, তখন আবার একটু রাজনৈতিক শক্তিটাও কিন্তু হ্যাঁ, আমি আপনাকে উদাহরণটা দিই। এখন মনে করেন যাদেরকে এখন ধরতে যাবে, মনে করেন যে কর্মী যে মানে রিক্রুটিং এজেন্টদের জন্য এইটা হলো, তাকে ধরতে গেলেই দেখবেন যে আপনার বিএনপি, জামায়াত বলেন অথবা অন্য কোনো পার্টি দ্বারা পাওয়ারফুল মানে ক্ষমতাধর। আমি আপনাকে উদাহরণ দেই। এই যে গতকালকে যে একজন ইউনো, যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বললেন যে এই ইউনোটা তাকে বসে যে আওয়ামী লীগ আবার আসবে, তো তাকে কি করলো, যে কালকে আমি তাকে প্রত্যাহার করব। কিন্তু আজকে কিছু আগে দেখা গেল যে বিএনপি, জামায়াতের লোকেরা, ওইখানকার স্থানীয় লোকেরা এই ইউনোকে রাখার জন্য তারা আবার সমাবেশ করতেছে, তাই না? মানে এই যে চ্যালেঞ্জের জায়গাটা, এই জায়গায় আমার তখন আমার মনে হয় যে না, রাজনৈতিক শক্তিটা দরকার, রাইট? কিন্তু এইখানে আপনার ভূমিকাটা এখন মানে যদি সাহসী যদি হয়, আমাদের উপদেষ্টা যদি খুব সাহসী হয়, প্রবাসী উপদেষ্টা, যে না আমি এই জায়গায় কয়েকটা কাজ করে দেখাবো, কিন্তু আদৌ পারবে কিনা, যে যদি আপনি যদি একটা যদি শাস্তির ব্যবস্থা করে যেতে পারেন, যে এই মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের কারণে আজকে অবস্থা হয়েছে, এই রিক্রুটিং এ যে অনেকে দেখলাম যে লাইসেন্স বাতিল করেছে কয়েকজনকে, কিন্তু আমরা এটা ফলো আপ জানতে চাই। লাইসেন্স বাতিল না, এরকম আপনার ল অনুযায়ী তাকে যদি একটা দৃষ্টান্তমূলক একটা যদি কেস স্টাডি করতে পারেন, কিছুটা তো কমাতে পারবেন, না হলে এগুলো কিন্তু আপনার চলতেও থাকবে, তাই না? আবার এখানেও কিন্তু আমাদের কিছু প্রশ্নের ব্যাপার আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের সরকার যে মানুষকে মাইগ্রেন্ট ওয়ার্কার যে অ্যাওয়ার করতেছে সেফ মাইগ্রেশনের জন্য, ইভেন এনজিওরা যারা অ্যাওয়ার করতেছে, আসলে এটার ইম্প্যাক্টটা কি? এনজিওরা এটা আমাদের একটু ক্রিটিসাইজ করা উচিত। আমি নিজেও এনজিওতে কাজ করছি, আপনার বিভিন্ন অর্গানের সাথে কাজ করেছি। এই যে এত লক্ষ লক্ষ টাকা, যে রেস প্রজেক্টের কথা বলো, এত লক্ষ লক্ষ টাকা যে ব্যয় হচ্ছে, এটার ইম্প্যাক্টটা কি? আসলে কতটুকু আমরা অ্যাওয়ার করতেছি, আমরা আসলে মাইগ্রেন্টকে কতটুকু বা সচেতন হচ্ছে, নাকি একটা প্রজেক্ট চলছে, চলার কাজ চলতে হবে, আর একটা নতুন আসতেছে, অথবা সরকারের একটা প্রজেক্ট চলতেছে, এগুলোরও এক ধরনের আসলে জবাবদিহিতা, স্বচ্ছতা থাকা দরকার। আসলে মাইগ্রেন্ট ওয়ার্কারদের আসলে কোনো ইম্প্যাক্ট হয়েছে কিনা? গ্রিসে পোল্যান্ডের এক তরুণীর সাথে পাশবিক নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই প্রতিবেদনটি দেখানোর কারণ হচ্ছে প্রবাসে বা বিদেশে যারা আছেন, এই ধরনের অভিযোগ বা এই ধরনের শাস্তি থেকে বা ওই দেশের নিয়ম কানুন আপনারা মেনে চলবেন, সেই বিষয়ে আসলে একটু সচেতনতার জন্য এই প্রতিবেদনটি দেখানো। আমরা একটু প্রতিবেদনটি দেখব। গ্রিসে পোল্যান্ডের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 6 ডিসেম্বর দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন। গত বছরের জুন মাসে গ্রিসের কস দ্বীপে অপহরণের পর ধর্ষণ ও হত্যার শিকার হন পোলিশ তরুণী আনাস্তাসিয়া রুবিনস্কা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবাসী বাংলাদেশি যুবক সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে গেল 2 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মামলার শুনানি শুরু হয়। মামলার কৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনেন। শুনানি শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন আনাস্তাসিয়া। 2023 সালের 12 জুন কাজ শেষ হওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পরের দিন তার ছেলে বন্ধু, যিনি একই হোটেলে কাজ করতেন, তিনি বিষয়টি পুলিশকে জানান। ঘটনার 6 দিন পর আনাস্তাসিয়ার লাশ খুঁজে পাওয়া যায়। একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় আনাস্তাসিয়া দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন, যাদের মধ্যে সালাউদ্দিনও ছিলেন। পরে আনাস্তাসিয়াকে সালাউদ্দিনের স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। এই ভিডিওতেই আনাস্তাসিয়াকে শেষবার জীবিত অবস্থায় দেখা যায়। এই মামলার তদন্তকারী ডেভিড বুরজাকি জানান, সালাউদ্দিন ইতালি যাওয়ার জন্য একটি বিমানের টিকিট কিনেছিলেন এবং দ্বীপ ছাড়ার পরিকল্পনা করেছিলেন। তিনি আরও বলেন, সালাউদ্দিন গুগলে টাইপ করেছিলেন মৃতদেহ কিভাবে লুকানো যায়, আঙুলের ছাপ কিভাবে মোছা যায় এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায়। আমরা প্রতিবেদনটি দেখছিলাম।
জালাল ভাই যেটি বলছিলেন প্রভাব পড়ছে কিনা, ইতিবাচক প্রভাব? জালাল ভাই যেটা বলছে 427 কোটি টাকা একটি বিশাল আমরা এখানে একটা বলি, সেটা হচ্ছে যে মানে একটি প্রকল্প হয়তো উদাহরণস্বরূপ আসছে, আমি বলছি যে মনে করেন যে আপনি কখনো কিছু করেনই নাই, আপনি এই প্রথম যে একটা ওয়ার্কারকে তার মানসিক স্বাস্থ্য নিয়ে কখনো ভেবেছে এই বাংলাদেশের? আমি নিজে প্র্যাকটিশনার হিসেবে দেখি নাই, এই প্রথম তারা অ্যাড্রেস করেছে যে না, ওয়ার্কার সে দুস্থ অবস্থায় আসুক বা যে অবস্থায় আসুক না কেন তার রেজিস্ট্রেশন ডাটাবেস থাকা দরকার। এটা ফিল করেছে আগে থেকেই, বাট এইটা করা হয়েছে, কিন্তু এটা করা হয়েছে একদম। সেই সঙ্গে তার কাউন্সেলিং এর ব্যবস্থা। এখন আজকে ধরেন যে কর্মীটা ফেরত আসতেছে আজকে, তার ডাটাটা কোথা থেকে নিচ্ছে? তার মানে আমাদের ওইটার মধ্যে যে পর্যন্ত ডাটা নেওয়ার কথা সেই ডাটা আমাদের চলে আসছে, নিশ্চয়ই পরবর্তী যখন এইটা ফেজ বাড়বে 2015 সালের পর থেকে 15 সাল থেকে 2020 সাল বোধহয় করেছেন, পরে 15 গেলেন। হ্যাঁ 15 থেকে, কিন্তু যে ডাটা আমাদের নেওয়া হয়েছে সেই মানে 24 সাল পর্যন্ত আমরা নিয়েছি, কিন্তু তাহলে এই 24 এর জানুয়ারি থেকে না সবার না, মানে আমাদের যেটা তো টোটাল যেটা স্ল্যাব ছিল যে এই পর্যন্ত ডাটা আমরা নিব, সেটা নেওয়ার পরেও আরো কিছু ডাটাও নেওয়া হয়েছে, কিন্তু এটা যদি এক্সটেনশন করে তখন আবার আরো নতুন করে ডাটা নেওয়া হবে। তাহলে এই জায়গাটি আপনি কি বলবেন যে এটি খুবই একটি স্থায়ী একটি সিদ্ধান্ত ছিল? ধরেন এখন যারা ফেরত আসছে, তাই না, যেহেতু আমাদের ডাটাটি নেই, ফিরে আসা কর্মীদের তথ্য কোথাও নেই, এটা আমরা বলতে পারবো না। এখন এই কর্মীদেরটা তো যদি আপনি স্থায়ী করতেন, এয়ারপোর্টে যদি তাদের একটি ব্যবস্থা রাখতেন, এখানে এয়ারপোর্টে আলাদা করে যখন মানুষ আসে, এটা যদি আপনার সিভিল এভিয়েশনের সাথে ট্যাগ করতে না পারেন, আলাদা করে ওয়ার্কারকে দাঁড় করে রেখে একটা ডাটা করার সময় দাঁড় করার দরকার, সিভিল এভিয়েশনের সাথে ট্যাগ করে ডাটাবেস তৈরি করার জন্য অলরেডি উদ্যোগ নিয়েছে, ইউএনরা চেষ্টা করতেছে। তো সেটা নিশ্চয় হয়তো যেটা বর্তমানে আমাদের কর্মীরা যখন আসছে তার পাসপোর্ট ইমিগ্রেশন আমরা স্ক্যান করছি, কিন্তু সেই ক্ষেত্রে এই ওয়ার্কারদের জন্য কিন্তু খুব বেশি কষ্ট বা পরিশ্রম নেই, তাদের বিএমইটি কার্ড আছে, তাদের নালে কল্যাণ বোর্ডের সদস্য কার্ড আছে। এই জায়গাটাতে সিভিল এভিয়েশনের সঙ্গে এই ডাটাবেজের কাজটা গত এত বড় একটি প্রজেক্টের মধ্যে আপনারা এটা এই প্রজেক্টের মধ্যে যে ডাটাগুলো করার কথা ওইখানেই আলোচনা উঠেছিল কিনা? না অবশ্যই, এবং যেহেতু বিদেশি সংস্থাও আছে, শুধু তাই না, এইটাও আলোচনা হয়েছে যে ডেটা যেভাবে করে মানুষ রেসপন্স করেছে, যেভাবে করে ডেটা নিজেরা এসে দিয়েছে বা আমরা ক্যাম্প করে নিয়ে আসছি, মানে একটা ধারণা আপনার কাছে নিশ্চয়ই টোটাল ডেটাটা আমি বলতে পারবো না, আমাদের মানে অর্গানাইজেশনের প্রায় 22,000-এর উপরে আমাদের ডেটা করা হয়েছে, কিন্তু যেটা বিষয় সেটা হলো রেজিস্ট্রেশন অঞ্চল তো ভাগ করা, অঞ্চল ভাগ করা আমাদের। আমরা বিএনএসকে থেকে আমরা নোয়াখালী, খুলনা, যশোর এই বেল্টটাতে কাজ করছি, এবং এটার সঙ্গে আরও অন্যান্য যুক্ত আছে, জেলা আছে। সেটার চাইতে বড় কথা কাজটা অনেক স্মুথলি একটা প্রথম শুরু হয়েছে। এটা কি তাদের যে ওরিয়েন্টেশন বা তাদেরকে ওরিয়েন্টেশন করা, রেফারাল করা, তারপর তাদেরকে যে 13,500 করে টাকা দেওয়া, এবং এই টাকাটা শুধু প্রদান করা না, সেটার সঙ্গে তাকে ব্যবসা করুক, কাজ করুক, কিছুর সঙ্গে মার্জ করা না। কিন্তু এইটা কি এখন প্রজেক্টের কোন পর্যায়ে? ওইটা এখনো চলছে, এখনো কি মানে তাদের কি বলে কাউন্সেলিং বা কাউন্সেলিং চলছে, রেফারেল চলছে, ক্যাশ ইনসেন্টিভ চলছে টিটিসির মাধ্যমে, নাকি ওই কল্যাণ যেগুলো না, ওটা যে ওয়েজ অ্যান্ড কল্যাণ বোর্ডের কাজ, আইওএম এর মাধ্যমে। না সেন্টার তাদের এই প্রশিক্ষণ ওরিয়েন্টেশনগুলো দিচ্ছে কিভাবে? ওরিয়েন্টেশনগুলো হচ্ছে কি ওই বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেখান থেকে তার রেফার করা হয়েছে তার মাধ্যমে নিচ্ছে। প্রজেক্টের বাইরে, মানে প্রজেক্ট তো প্রজেক্টের মতো করে চলছে, এবং প্রজেক্ট যেহেতু এটা আইওএম সহযোগিতা করছে, সুতরাং সেই প্রজেক্টের কাজও চলছে, সেটা বড় ইস্যু না, ইস্যু এবং ট্রান্সপারেন্সির সঙ্গে চলছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রজেক্টটা একটা উদাহরণ যে এরকম করে কাজগুলো করা যায়। সমস্ত কাজগুলোই কিন্তু আলটিমেট, এটা তো লোনের টাকা ভাই, তো আলটিমেট কাজগুলো করতে হবে সরকারকে, রাষ্ট্রকে। তো রাষ্ট্র কিভাবে করে করবে এবং রাষ্ট্র এটাকে কন্টিনিউশন কিভাবে করে রাখবে, এটা রাষ্ট্রকে ভাবতে হবে। আসবো এই বিষয়ে আমরা একটু প্রতিবেদন দেখতে চাই। সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যম কর্মীদের এবং সাংবাদিকদের যেই সংগঠনটি আছে, পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই নতুন যে কমিটি, সেই কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে দুই দেশের জাতীয় সঙ্গীত সেখানে পরিবেশন করা হয়, একই সাথে সেখানে নানা আয়োজন ছিল। সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখব। সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে দুই দেশের জাতীয় সঙ্গীত ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করেছি যে সত্য ঘটনাটা তুলে ধরা, বাংলাদেশ এবং আমিরাতের কমিউনিটির সাথে একটা সেতুবন্ধন গড়ে তোলা, যেটা আপনারা আমাদের নিউজের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন। বিদেশের মাটিতে বাংলাদেশি মিডিয়া কর্মীদের নিয়ে এর চেয়ে বড় পরিসরে কোথাও আর কোনো সংগঠন আছে কিনা তা আমার জানা নেই।
নিঃসন্দেহে সংগঠনের সকল সদস্যদের জন্য এটি একটি গর্বের বিষয়। জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেন, তবে সরাসরি উপস্থিত হতে না পারলেও তাদের ভিডিও বার্তার মাধ্যমে প্রেস ক্লাবকে দিক নির্দেশনামূলক বক্তব্য ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহিনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই ও বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সকল সাংবাদিক বন্ধুদের বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। One of the huge nationality we have here in UAE, especially I'm talking about Dubai, Bangladeshi community. তখনই আগাবে যখন তার খবরের সামনের এবং পিছনের খবরগুলো মানুষ জানতে পারবে। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে যে বায়োলেটারাল ব্রাদারশিপ রিলেশনশিপ আমাদের মধ্যে আছে, এটা সম্পর্কটা অটুট রাখতে হলে। উল্লেখ্য, গত 18 মে সভাপতি পদে মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোর্শেদ আলম ও সাংগঠনিক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ আসিফ সহ মোট 21 সদস্য বিশিষ্ট কমিটি বিভিন্ন পদে নির্বাচনে জয়লাভ করে। সাংবাদিকরা হলো সমাজের সচেতন অগ্রসর জনগোষ্ঠী। অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। সত্য কথা এবং প্রশ্ন করাটা আপনাদের কাছে। বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সকল সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা একটু জালালউদ্দিন শিকদার ভাই, আপনার কাছে একটা আসছি, ডক্টর জালালউদ্দিন শিকদার, একটু আমরা শেষবারের মতো যদি আপনাকে একটু শুনতে চাই, যদি একটু বলেন যে এই যে এখন একটু সম্ভাবনার কথা যদি কিছু বলেন, আশার কথা, পরামর্শ। না, সম্ভাবনার কথা বাদ দিয়ে আমরা একটু এক্সিস্টিং যে প্রবলেমটা আছে এটা খুব, যেহেতু আমাদের এই সরকার একটু সময়ও কম, মানে কোনো কমাই দিলেন কেন, সময় কমাই দিলেন কেন? ধরলাম নেক্সট বছরটাই ধরেন, কমাই দিলেন কেন? এটি একেবারে আপনি অনীহা কেন? সরকার কি সফল না? সফল তো বললেন। না না না, সরকার সফল না, মানে যেহেতু আমাদের প্রবাসীদের জন্য সরকার, তো যেহেতু প্রবাসীরা খুশি, আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইতিবাচক চিন্তা ভাবনা বা কার্যক্রম আছে। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য যে প্রবাসীরা মনে হয় এই সরকারের প্রতি খুব মানে খুশি, যেহেতু তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের গ্রুপে আমরা আছি, তো ওখানে তাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায়। কিন্তু আমাদের কিছু ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া উচিত আমাদের। এটা করতে গেলে যে সরকার যে খুব যে মানে খরচ বেশি হবে তাও কিন্তু না। আসলে এই যে রিইন্টিগ্রেশনের কনসেপ্ট যে আপা যে বললো না, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, তাই না, আমি এসব প্রজেক্টের ইভ্যালুয়েশন করেছি। মানে তার আগে একটু ছোট করে একটু বলে দেই যে রিসেন্ট আমি আরএনজি সেক্টরে কাজ করতেছি, যারা ফিমেল গার্মেন্টস ওয়ার্কার যারা কাজ করতেছে, সেখানে একটা প্রশ্ন তাদেরকে করেছিলাম যে আপনারা কি আসলে কি মেন্টালি স্ট্রেস মুক্ত, মানে আপনারা যে কাজ করতেছে আপনারা হ্যাপি? তো সবাই দেখলাম যে বেশিরভাগ হ্যাপি বলতেছে, এবং আমি আইডেন্টিফাই করলাম হ্যাপির মূল কারণটা কি, মাস শেষে ঠিক মতো কোম্পানি তাদেরকে বেতনটা পাচ্ছে। তাহলে আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার কাছে আমরা এখন শেষ করতে হবে একেবারে 30 সেকেন্ড। জি, এখন আমি যেটা বলছি যে এখন আমি ওটাকে ধরি, আমার মাইগ্রেন্ট ওয়ার্কার কাউন্সিলিং ইট সাউন্ডস লুক, তার মানে তার পকেটের টাকাটা সে যেন কাজটা পায়, টাকাটা পায়, দিন শেষে আসলে নিরাপদ কর্ম পরিবেশের জায়গাটি। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আপনি জবের ব্যবস্থা করতে হবে। এই জায়গাটাতে আমি একটা কথা বলি, সেই জন্যই তো বলা হচ্ছে যে যখন কিনা আপনি রিটার্নি ডাটা করছেন, আপনি দেখতে পাচ্ছেন কত পরিমাণ শ্রমিক বেতন না পেয়ে ফিরেছে, কত পরিমাণ শ্রমিক ওখানে আটকে রেখেছে। যেভাবে আমরা আসলে আবারও যেটি বলছি, এটি ভালো উদ্যোগ, তবে এটি আরো বড় পরিসরে এবং নিশ্চয়ই বড় পরিসরে। আর সবচেয়ে বড় যে কথা, মন্ত্রণালয় থেকে এই যে পলিসি কিছু নিয়ে কাজ করছে, তার মধ্যে বলা হচ্ছে যে বিদেশের শ্রমিকরা যারা পাঠিয়েছে তারা তাদেরকে রিপোর্ট প্রদান করবে 3 মাস অন্তর, অন্তত 6 মাস অন্তর। নীতিমালা তো আমাদের একেবারে শতভাগ সবকিছু না, আমাদের তো অ্যাকশনের কথাই তো, আমাদের যখন সে নিয়োগ অনুমতি নিচ্ছে তখন সেখানে 10-12টা তাকে শর্ত দেওয়া হচ্ছে, একটাও কার্যকর হয় এমন না। আমরা দেখেছি বিশেষ করে আইন সংশোধন করা হয়েছে সাব এজেন্টদের নিবন্ধনের জন্য, সেই নীতিমালা কার্যকর হয়নি, উল্টো সেটি ভাবা হচ্ছে নতুন করে, যেহেতু 2-3টি গভর্নমেন্টের মধ্যে চলে এসেছে। তারপর আমরা আশা করছি যে এগুলো কার্যকর হবে, অবশ্যই কার্যকর হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে শ্রমিকরা বিদেশে কেমন আছে সেটা যদি আমরা জানতে না পারি, এবং শুধুমাত্র সংখ্যা যে এত পরিমাণ সংখ্যা বিদেশ যাবে, এই হলে আমি এত রেমিটেন্স পাবো, আমরা যদি জেনে বুঝেই
পাঠাই তাকে, যে সে কোম্পানির অস্তিত্ব নেই, যেটি বলছিলাম শুরুর দিকে যে সৌদি আরবের কথা, যে কোম্পানির অস্তিত্ব নেই, হ্যাঁ সব দেশেই পাঠাচ্ছি আমি, কোম্পানির অস্তিত্ব নেই, তাহলে ওর সুরক্ষার চিন্তাই তো আমরা করব না। দুবাইতে শ্রমিকের বেতনের টাকা এজেন্সির কাছে যায়, শ্রমিক পাই না, তার অ্যাকাউন্টে যায়, তারপরে ওই কার্ড তার কাছে থাকে, সেই টাকা হাই কমিশনের নিয়ে নিচ্ছে, দূতাবাসগুলো শ্রম কল্যাণ উইং অ্যাটাস্টেশন করে দিচ্ছে, সিল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কর্মীকে দেখে কোম্পানি নাই, কর্মী দেখে কোম্পানি নাই, আসলে এরপরে কোনো এই অ্যাটাস্টেশনের কোনো দরকারই নাই। প্রতি ধাপে ধাপেই আসলে দেখা যাচ্ছে যে দুর্নীতি, অনিয়ম বা অস্বচ্ছতা আছে। আমরা আশা করি এগুলো ঠিক হবে, আগামী বছরে সেই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, প্রবাসী মুখের আজকের এই অনুষ্ঠানটি ছিল একেবারেই আমাদের এই আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী এবং বিদেশগামী কর্মীদের সুরক্ষা এবং তাদের নিরাপদ কর্মপরিবেশের বিষয়টি আমাদের দুজন অতিথি খুব একেবারে খোলাখুলি আলোচনা করেছেন, জোরালোভাবে তারা যে পরামর্শগুলো দিয়েছেন, বিভিন্ন সময়ে এই কথাগুলো আসলে আমরা সবাই বলে আসছি, কিন্তু যারা আসলে কাজ করবেন, যারা এই কার্যকর করবেন সেই ব্যবস্থাগুলো, পরামর্শগুলো, সেগুলো আসলে তারা কতটুকু করেন সেটি হচ্ছে যে মূল বিষয়। না হলে আসলে কথা শুধু বলতেই থাকবো আমরা সবাই, কিন্তু কাজের কাজ সেই অর্থে হয়তো হবে না। তারপর আশা করছি নতুন বছরে আমাদের প্রত্যাশা পূরণ হবে, প্রবাসী কর্মীদের নিরাপত্তা এবং মর্যাদা আরও বেশি সুরক্ষিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।